বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই জানালেন ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই বললেন প্রেস সচিব। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ, মন্তব্য জামায়াত সেক্রেটারির। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন গয়েশ্বর। দায়িত্ব ছাড়তে পারেন ডক্টর ইউনূস, ব্যারিস্টার ফুয়াদের শঙ্কা। শেখ মুজিব জাতির পিতা নয়, নাহিদ ইসলাম। খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা। কলিজা খুলে ফেলার হুমকির পর বিএনপির সাবেক এমপিকে শোকজ। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তদন্ত বোর্ড গঠন। শতাব্দী সেরা টেস্ট সিরিজের তালিকায় বাংলাদেশ। এবার বিস্তারিত। সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ইউনূস। শুক্রবার সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা প্রথম বছর সম্পূর্ণ করেছি এবং অনেক কিছু অর্জন করেছি। ডক্টর ইউনূস বলেন, তার অন্যতম বড় অর্জন হলো ঐক্যমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ঐক্যমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। আমরা এটির শেষ দিকে আসছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন পাব। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐক্যমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহের বীজ বপন করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। শুক্রবার দুপুরে মাগুরা শহরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে শফিকুল আলম সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও এরই মধ্যে কাজ শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। যারা নির্বাচনে অংশ নেবেন তারা মানুষের কাছে যাবেন, মানুষ তাদের সঙ্গে কথা বলবেন। তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে। তখন সব সন্দেহ দূর হয়ে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে। সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেটা দৃশ্যমান। সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের 1 ও 2 নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন আর রাহাজানি ধর্ষণের শাসনামল। এ সময় বিরোধী দলের লোকজনকে তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার পালন সহ কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ তাদের মত প্রকাশ করতে পারেনি। আপনারা দেখেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তার ফেসবুক আইডিতে পাশের একটি দেশের আধিপত্য বিরোধী পোস্টের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু আবরার ফাহাদি নয়, এরকম শত শত বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে ওই খুনি হাসিনা ও তার হেলমেট বাহিনী। তিনি বলেন, আমাকে গত 15 বছরের প্রায় 7.5 বছরই বিনা কারণে বিনা দোষে গ্রেফতার করে জেলে রাখার নামে আমার উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মরহুম পিতার দাফনও আমাকে করতে দেওয়া হয়নি। মূলত দেশে এক ব্যক্তি একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। জামায়াত সেক্রেটারি আরো বলেন, 36 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করে ঐক্যমত্য কমিশনকে বলেছি, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্রকাঠামো সংস্কার, হাজার হাজার ছাত্র জনতার হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দিতে হবে। অন্যথায় নির্বাচন হলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না।
আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তিনি বলেন, এর আগে নানা জনের নানা কথায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন। জামায়াত ও এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা প্রকাশ করেন। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 2018 এবং 1973 সালে একতরফা অরাজক নির্বাচন করেছে, এবারের নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরো উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এনসিপির কোনো নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, জামায়াত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুটি দল। তারা যদি পিআর এর বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চাইনি, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে তা হলো একতরফার দিকে চলে যাবে নির্বাচন। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস ইতোমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে আমরা স্বীকার করি, কিন্তু তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিও আমরা স্মরণ করি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, মুজিবের নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতের করদ রাষ্ট্রে। চাপিয়ে দেওয়া হয়েছিল 1972 সালের গণবিরোধী সংবিধান, আর প্রতিষ্ঠিত হয়েছিল লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি। তিনি আরো বলেন, 2024 সালে জনগণের বিদ্রোহ এই জমিদারিত্বকে ধ্বংস করে দিয়েছে। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো মতাদর্শ আর কখনো নাগরিকের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ আরোপ করতে পারবে না। জাতির পিতা শিরোনাম ইতিহাস নয়। বৈষম্যকে চুপ করে রাষ্ট্রকে একচেটিয়া করার আওয়ামী লীগ তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার। বাংলাদেশে সব নাগরিক সমান, আর কোনো একক ব্যক্তি তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়ে যান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুক কবির খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। এ সময় ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুক কবির খান। কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কলিজা খুলে ফেলার হুমকি দেয় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলন করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। 15 আগস্ট শুক্রবার বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নোটিশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারকে হুমকি দিয়েছেন। এছাড়া গত 11 ও 13 আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এই সকল বিষয়ে আগামী 3 কার্য দিবসের মধ্যে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2001 সালে আব্দুল গফুর ভূঁইয়া কুমিল্লা 10 আসন থেকে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে, যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী।
অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বে এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত হয় এবং যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সাবেক এই সেনা কর্মকর্তা পূর্বে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি জেলে কারাদণ্ড ভোগ করছেন। তবে অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা ও ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী কর্তৃক যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোপূর্বে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে উক্ত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ক্রিকেটের বনেদি সংস্কার হিসেবে পরিচিত টেস্ট বাংলাদেশের সাফল্য ওয়ানডে ও টি-20-র তুলনায় অনেক কম। এই সংস্করণে বাংলাদেশ এখনো প্রাইমারি স্কুলের ছাত্র। এরপরও খণ্ডকালীন সময়ে স্মরণীয় কিছু টেস্ট ম্যাচ খেলেছে দলটি। তার মধ্যে দুটি সিরিজের জায়গা হলো উইজডেনের সেরাদের তালিকায়। একবিংশ শতাব্দীর সেরা 15 টেস্ট সিরিজের তালিকা তৈরি করেছে উইজডেন। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সেই তালিকায় জায়গা পাওয়া দুই সিরিজের মধ্যে একটিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে 2021 সালের নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত সে সিরিজে 2-0 ব্যবধানে হারে দলটি। সেই সিরিজটি উইজডেনের শতাব্দী সেরা তালিকায় 7 নম্বরে জায়গা করে নিয়েছে। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করেছিল বাংলাদেশ। ওই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে 22 রানের জয় তুলে নেয় ইংল্যান্ড। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টে 108 রানের জয় পায় স্বাগতিকরা। ম্যাচটিতে 273 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজ ও সাকিবের স্পিন ঘূর্ণিতে 164 রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। 2 ইনিংসেই 6টি করে উইকেট নেন মিরাজ। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অফ স্পিনার। ঠিক 50 বছর আগে শেখ মুজিবের হত্যার পর মাত্র 5 দিনের মাথায় ঢাকাতে ভারতের তখনকার হাইকমিশনার সমর সেন ফুলের তোড়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে। একদা যে শেখ মুজিবের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল ঐতিহাসিক, তারই হত্যার পর এত তাড়াতাড়ি দিল্লি কেন ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উঠে পড়ে লেগেছিল? বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাক তিনি একটু প্রমাদ গুনলেন যে যদি ভারত বাংলাদেশ যে মৈত্রী চুক্তি আছে 25 বছরের, সেটা যদি ইনভোক করে, তার কয়েকটা ক্লজ আছে, তাতে যদি কোনো দেশ যদি তার ভেতরে অশান্তি অস্থিতিকর অবস্থা যদি তৈরি করা হয়, তাহলে এক দেশ অন্য দেশের অ্যাসিস্ট্যান্সে যাবে। যার জন্য কি বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করে তখন সমর সেন ঢাকায় ছিলেন না, তিনি তখন দিল্লিতে। খন্দকার মোশতাকের সাথে সমর সেনের কিন্তু একটা ভালো রিলেশন ছিল। উনি সঙ্গে সঙ্গে একটা মেসেজ পাঠালেন, আপনি অতি সত্বর ফিরে আসুন, অ্যাজিভ যেন উনি বাংলাদেশেরই কোনো রাষ্ট্রদূত না, এবং এসেই আপনি আমার সাথে দেখা করুন। সেই মেসেজ পাওয়ার পর সমরবাবু আর দেরি না করে 18 তারিখেই তিনি ফিরে এলেন এবং 19 তারিখে সমর সেনকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন এবং সমর সেন গেলেন, গিয়ে ফুলের স্তবক একটা দিলেন, একে খন্দকার মোশতাককে দিয়ে ফাইল থেকে একটি চিঠি বার করলেন। তাতে লেখা ছিল, আপনারা যদি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তাহলে ভারত উইল বি ফোর্স টু ইনভোক সার্টেন ক্লজেস অফ দ্য ইন্ডো বাংলাদেশ ট্রিটি, আমাদের ইন্টারভিন করতে হবে। তো সেইটা শুনে খন্দকার মোশতাক একেবারে হিজ জজ ফেল অ্যান্ড হি একেবারে থপ করে চেয়ারে বসে পড়লেন। যাই হোক, হি গট দ্য মেসেজ এবং বাংলাদেশ ওই পথে আর এগোলো না। চলে আসা যাক সেই ঘটনার ঠিক 49 বছর বাদে। ঘটনাবহুল আরেক আগস্ট মাসেই নাটকীয়ভাবে পতন হলো ভারতের পরীক্ষিত মিত্র শেখ হাসিনার। এবারে কিন্তু দেখা গেল বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিল্লির বিন্দুমাত্র গরজ নেই, বরং রীতিমতো অনীহা। দুটো পরিস্থিতির মধ্যে কেন এই ফারাক? আই ফিল প্র্যাগম্যাটিক ছিল তখনকার লিডারশিপ, যে যেটা হয়ে গেছে সেটা তো একটা ফেজ বন্ধ হলো। তো আমাদের তো এমন না যে আমাদের সে তো তখনও আমাদের পাশের নেবার, তো তার সঙ্গে তো আমাদের যোগাযোগটা রাখতেই হবে। সো লেটস গেট অন উইথ ইট, মানে সেই মতন একটা বোধ হয় তখন প্র্যাকটিক্যাল একটা
আইডিয়া বা একটা চিন্তাধারা ছিল। এখন আমার যেটা মনে হয় যে এক তো হয়তো হতে পারে যে আমরা যে ভুল হয়েছি বা আমাদের কোনো ব্যাপার ভুল, সেটা অ্যাকসেপ্ট করার হয়তো জায়গাটা এখনো তাদের কাছে পুরোপুরি খুলে যায়নি। তারা ভাবছে যে না, আমরা সামাল দিতে পারবো, বা এইটা যেটা হচ্ছে এটা একটা ইন্টারিম, লিটারালি ইন্টারিম একটা পিরিয়ড, আবার নর্মালসি ফেরত আসবে। নর্মালসি মানে আবার সব পলিটিক্যাল পার্টি একসঙ্গে কাজ করবে, তার মধ্যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা অফকোর্স ক্রিটিক্যাল ফর আস আ প্লেয়ার দেয়ার। দিল্লিতে কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন শেখ হাসিনার পতনের পর ঢাকায় যে সরকার ক্ষমতায় এসেছে, ভারতের মতে তাদের কোনো বৈধতা নেই এবং সেখানে ইসলামপন্থীদেরই প্রাধান্য। আর ঠিক সে কারণেই শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরও দিল্লির দিক থেকে সম্পর্ক বজায় রাখার যে তাগিদ দেখা গিয়েছিল, এখন তার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। সরকারটা যেটা এখন বাংলাদেশে আছে, আমরা মনে করি এটা একটা ইল্লিগ্যাল সরকার। তো আমরা যদি এখন যদি মানে কথাবার্তা যদি বলতে হয়, আর এমনিতেও যদি বাংলাদেশের সাথে যদি একটা নর্মালাইজ করতে হয় রিলেশনশিপটাকে, কাদের সাথে কথা বলবে? দ্বিতীয় কথা হলো কি যে আমি তো মানে আচম্বিত হয়ে যাই যে মানে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সারা জীবন কিন্তু মাইক্রো ফাইন্যান্সিং এর কাজটা করেছেন। এস পার মানে থিওক্রেটিক ইসলাম কিংবা ওয়াহিবি ইসলামের হিসাবে যদি দেখা যায়, তাহলে মাইক্রো ফাইন্যান্সিং ইজ এ ক্রাইম। কারণ মানে ইসলামিক ইয়েতে তো মানে মাইক্রো ফাইন্যান্সিং এর কোনো জায়গা নেই। তো জামাত কি করে যে ওনাকে দুদিনের মধ্যে গলা কোলাকুলি করে কি করে যে ওনাকে বসিয়ে দিলেন, এটাও সারপ্রাইজিং। আজকে যদি ওরা শেখ মুজিবের ইতিহাসটা মুছে দিতে চায়, যতই চেষ্টা হোক না কেন, শেখ মুজিবের ইতিহাসকে বাংলাদেশের জনগণ থেকে মেটানোটা নেক্সট টু ইম্পসিবল। সমকালীন ইতিহাসের গবেষকরা মানেন শেখ মুজিবের জীবনের শেষ পর্বে এসে নানা কারণে ভারতের সঙ্গে তাঁর সম্পর্কে শীতলতা তৈরি হয়েছিল। শেখ হাসিনার সঙ্গে সম্পর্কে অবশ্য সেরকম কোনো তিক্ততা কখনোই হয়নি, আর সেটাও সম্ভবত 1975 আর 2024 ভারতের দুরকম আচরণের আরেকটা কারণ। শুভজ্যোতি ঘোষ, বিবিসি নিউজ বাংলা, দিল্লি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছেন ঘোষিত সময়েই নির্বাচন হওয়া নিয়ে তার অঙ্গীকারের কথা। We restored the economy, we restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February. To elect a new government so that we can go to normal running of the country. তবে রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে উল্টো কথা শোনা যাচ্ছে অনেক রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠে। সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামাত, এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য, বিভক্তি বাড়ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। তবে বিএনপি শুরু থেকেই পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। দলটির নেতারা বলছেন, ইনিয়ে বিনিয়ে কথা বলে যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয়। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে সংখ্যা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য
তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই দিবে ইনিয়ে বিনিয়ে কোন ধরনের বক্তব্য, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাঠিন্য করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেউই ঠেকাতে পারবে না। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন অংশ। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবে। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে। পাকিস্তানের পারমাণবিক হুমকির পর এবার ইসলামাবাদকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে একথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মোদী বলেন, ভারত পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পারমাণবিক হামলার হুমকি প্রসঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। শত্রু যদি আর কোনো দুঃসাহসিক কাজ করার সাহস করে তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে। এদিকে ভারত পানি চুক্তিতেও সম্মত নয় বলে জানান মোদী। তিনি বলেন, অপারেশন সিঁদুরের পর সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল তা পাল্টাবে না। পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মোদী বলেছেন, রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না। মোদী তার স্বাধীনতা দিবসের ভাষণে বলেন, সিন্ধু চুক্তির মতো অন্যায্য এবং একতরফা চুক্তি ভারত কোনোভাবেই মানবে না। তিনি বলেন, ভারতের মাটি দিয়ে যে নদী বইবে সেটার অধিকার শুধুমাত্র আমাদের দেশের জনগণের। পাকিস্তানের উদ্দেশ্যে মোদী বলেন, বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে সেই শর্ত আমরা মানব না। কৃষক ও দেশের কল্যাণে এই সমঝোতা কোনোভাবেই মানা হবে না। গত 22 এপ্রিল পাহেলগামে সন্ত্রাসী হামলায় 26 নিরীহ মানুষ প্রাণ হারান। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এই অভিযোগে পাকিস্তানে হামলা চালায় তারা। বাতিল করে সিন্ধু নদের পানি চুক্তি। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু পানি চুক্তি সই করেছিল ভারত ও পাকিস্তান। 1960 সালের চুক্তি অনুযায়ী শতদ্রু, বিপাশা ও রবি নদীর পানি ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগার অধিকাংশ পানির ভাগ পেয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগার পানিতে পাকিস্তানের অধিকার 80% আর ভারতের 20%। তবে ওই নদীগুলোতে শর্ত সাপেক্ষে বাঁধ তৈরি করতে পারে ভারত। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু পানি চুক্তিতে সংশোধন করতে হবে, কারণ ভারতের নদী বাঁধ দেওয়া নিয়ে বরাবর প্রবল আপত্তি জানিয়েছে ইসলামাবাদ। এই চুক্তি অনুযায়ী সিন্ধু ও উপনদীগুলোর যে পানি পাকিস্তান পেত তাতেই সে দেশের চাষাবাদ ও পানির বেশিরভাগ চাহিদা মিটত। তবে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর সেই চুক্তি বাতিল করে ভারত। এরপর পাকিস্তান একাধিকবার চুক্তি পুনরায় চালু করার জন্য অনুরোধ জানায়, তবে নয়াদিল্লি তাদের সাড়া দেয়নি। এবার লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিলেন, বর্তমান শর্তে কোনোভাবেই সিন্ধু চুক্তি মানা হবে না। এদিকে পাকিস্তান ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেনাবাহিনীর জন্য রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদে আয়োজিত উদযাপন অনুষ্ঠানের আগ মুহূর্তে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে। শাহবাজ বলেন, ঐক্য, ঈমান ও শৃঙ্খলার দর্শনই পাকিস্তানকে একত্রিত করেছে, আর সেই চেতনা আজও জাতির ভিত্তি। তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চার্টার অব স্ট্যাবিলিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, এটি শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয়, বরং জাতীয় স্বার্থের মূল ভিত্তি। পাকিস্তানের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব, বাকি বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাঁটার ভঙ্গি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এটি স্রেফ শারীরিক বৈশিষ্ট্য নয়, বরং সোভিয়েত আমলের কেজিবি অস্ত্র প্রশিক্ষণের গভীর ছাপ।
পুতিন হাঁটার সময় ডান হাত প্রায় স্থির রাখেন, যেন বুকের কাছে কিছু ধরে রেখেছেন, আর বাম হাত দুলে ওঠে স্বাভাবিকভাবে। এই ভঙ্গি নাকি সরাসরি সেই গোপন ট্রেনিং এর ফল, যেখানে যে কোনো মুহূর্তে অস্ত্র বের করে গুলি চালানোর প্রস্তুতি থাকতে হতো। পর্তুগাল, ইতালি ও নেদারল্যান্ডসের গবেষকরা জানিয়েছেন, কেজিবি ম্যানুয়ালে অপারেটিভদের ডান হাতে অস্ত্র বুকের কাছে রাখতে এবং বাম দিক এগিয়ে নিয়ে হাঁটতে বলা হতো, যাতে শত্রুর সামনে আসা মাত্র দ্রুত গুলি চালানো যায়। পুতিন সোভিয়েত পতনের আগে কেজিবিতে লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। সেই কৌশল এখনও বজায় রেখেছেন বলেই তাদের ধারণা। কিন্তু এখানেই শেষ নয়। সম্প্রতি প্রাক্তন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ওয়েন আরও চাঞ্চল্যকর দাবি করেছেন, পুতিন হয়তো স্টেরয়েড ব্যবহার করছেন। তার মতে, পুতিনের মুখমণ্ডলের গঠন বদলে গিয়ে এখন ডিম্বাকৃতির মতো হয়েছে, যা এনাবলিক বা কর্টিকোস্টেরয়েড ব্যবহারের ইঙ্গিত দিতে পারে। লর্ড ওয়েন টাইমস রেডিওতে বলেন, এটি কোনো বোটক্স বা প্লাস্টিক সার্জারি নয়, বরং স্টেরয়েডের প্রভাব, যা পেশি বাড়ায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এতে মানুষ জটিল রোগে আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ে। পুতিনের অতিরিক্ত সতর্কতা, লোকজনের সাথে দূরত্ব বজায় রাখা, এমনকি উপদেষ্টাদেরও কোয়ারেন্টাইনে রাখা, সবই এর প্রমাণ হতে পারে। স্টেরয়েড ব্যবহারের আরও একটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হলো আক্রমণাত্মক আচরণ বৃদ্ধি। অনেক বিশেষজ্ঞদের মতে, কোভিড মহামারীর সময় দীর্ঘ বিচ্ছিন্নতা এবং শারীরিক পরিবর্তনের প্রভাবে পুতিনের মানসিক স্থিতি ভেঙে পড়েছে, যা ইউক্রেন আক্রমণের মতো বড় সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। পুতিন দাবি করেছেন, ইউক্রেনে সেনা পাঠানো হয়েছে নির্যাতন ও গণহত্যার শিকার মানুষদের রক্ষা করতে, কিন্তু পশ্চিমা বিশ্ব এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রমাণ পায়নি বলে জানায়। পশ্চিমা দেশগুলো বলছে এটি তার একতরফা অজুহাত, যা বাস্তবে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ। বিশ্লেষকরা বলছেন, পুতিনের হাঁটার ধরন থেকে শুরু করে তার শারীরিক পরিবর্তন সবকিছু ইঙ্গিত দিচ্ছে তিনি এখনও শারীরিকভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত এবং মানসিকভাবে আরও কঠোর অবস্থানে রয়েছেন। আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা শেষে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব ভালো বৈঠক হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র মন্তব্য করেছেন যে ট্রাম্প পুতিন বৈঠক খুবই ইতিবাচক ছিল। কিন্তু বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বৈঠক শেষে দৃশ্যমান কোনো ফলাফল নেই। কাজেই এই বৈঠক শেষে অর্জন আসলে কি, সে প্রশ্ন রয়ে গেছে। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়ার সময় পুতিন মন্তব্য করেছেন যে ট্রাম্পের সাথে সমঝোতায় এসেছেন তিনি। যদিও সেখানে উপস্থিত সাংবাদিকদের দুই নেতাকে কোনো প্রশ্ন করার সুযোগ না থাকায় সেই সমঝোতাটি কি বিষয় ছিল সেটি জানা যায়নি। Согласен с президентом Трампом, он сегодня говорил об этом, что, безусловно, должна быть обеспечена и безопасность Украины. Конечно, мы готовы над этим работать. Хочется надеяться, что достигнутые нами понимания позволят приблизиться к той цели и откроют дорогу к миру на Украине. অন্যদিকে বৈঠক শেষ করার পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে এখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপরে এই আলোচনার সাফল্য নির্ভর করছে। And we agreed on a lot of points. I mean, a lot of points we're agreed on. But there's not that much. There's, one or two pretty significant items, but I think they can be reached. Now it's really up to President Zelensky to get it done. And I would also say the European nations, they have to get involved a little bit. ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যদিও দাবি করেছেন যে বৈঠক সফল হয়েছে, তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন ট্রাম্পের এই দাবি তার রাজনৈতিক কৌশলের অংশ। I think he's going to try to spin this as a 10 out of 10, a win, like he did on Fox News, that this is actually progress, that behind the scenes he is making progress. And the war in Ukraine clearly is going to continue. There's going to be no ceasefire. That was what he wanted most. I wouldn't be surprised if he just focuses on something else. He was talking about tariffs in this interview as much as he was talking about Ukraine. And there is something to be thought about. This was a Friday in August. This is the dead time in American politics. This is the dead time in American kind of political awareness. So this could disappear. This summit could disappear into the distant memory. আলাস্কার অ্যাঙ্করেজ শহরে দুই প্রেসিডেন্টের বৈঠকের জায়গার কিছুটা দূরেই ইউক্রেনের পতাকা হাতে প্রতিবাদ প্রদর্শন করে বিক্ষোভকারীরা। তারা বৈঠকে বসা দুই প্রেসিডেন্টের ভূমিকারই তীব্র সমালোচনা করেন। I don't think so. I don't think any solution without the Ukrainians' input is going to end the war in a just and fair way. I think that Trump and Putin want to make a deal for themselves that benefits them and doesn't bring a just end to the conflict.
আলাস্কায় দুই নেতার বৈঠক চলে প্রায় 3 ঘন্টা। বৈঠকের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আলাস্কায় মারা যাওয়া সৈন্যদের সমাধিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন পুতিন। Again, Mr. President, I'd like to thank you very much. And বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়ার সময় মস্কোতে আরেক দফা বৈঠকেরও ইঙ্গিত দেন তিনি। Next time in Moscow. Oh, that's an interesting. ট্রাম্পও সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। I could see it possibly happening. Thank you very much, Vladimir. And thank you all. Thank you. Thank you. Thank you so much. সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।